এবার সে বিকল্প পথ যদি শুরু হয়ে যায় তাহলে তো ভারতের আর কোনো সমস্যাই থাকলো না। ভারতকে যেভাবে চাপে ফেলার চেষ্টা করেছিল ইউনূস, কিন্তু ভারত তার নিজের জায়গাটা একেবারে যেন বুঝিয়ে দিল এক্ষেত্রে। একদম, বরং সে চায়নার সাথে, চায়না তাকে যে সম্মান দিয়ে নিয়ে গেছে, স্পেশাল প্লেন পাঠাইতে, মনে হচ্ছে যে উনি চায়না জয় করে আসছে। কিন্তু এখন দেখা গেল যে চায়না তো ভীষণ ভাবে খেপে গেছে তার এই করিডোরের কথা শুনে, কারণ আলটিমেট আক্রমণটা আসবে চায়নার উপরে। মায়ানমারকে ডিফিট দিয়ে যদি আরাকান এখানে তাদের একটা দখল করতে পারে, তাহলে সেই মনে হচ্ছে এই মুহূর্তে যে একটা বিদেশি শক্তি এসে সেখানে চীনকে আপনার একেবারে বঙ্গ বে অফ বেঙ্গল মানে ইন্দো প্যাসিফিকের ওখানে ব্যারিয়ার দেওয়ার জন্য বঙ্গোপসাগরেই নামতে দিচ্ছে না। কিন্তু চীনের যে লাইফ লাইন, দায়ু নদীর ওখান থেকে বার্মার আরাকানের ওখান থেকে তার যে পাইপ লাইন, যে বঙ্গোপসাগর থেকে যেসব গ্যাস উত্তোলন করছে, ওয়েল অ্যান্ড গ্যাস মায়ানমার, সেইটার বিশাল পাইপলাইনটা আমি আগেও বলা হয়েছে। তো চীন তো এই পাইপলাইনের এটা বিশাল প্রজেক্ট তাদের, এই প্রজেক্ট ছেড়ে চীন তো ওখান থেকে যাবে না। চীন তো অলরেডি আরাকানের বর্ডারের ভিতরে, বে অফ বেঙ্গলেই চীনের উপস্থিতি আছে। এখান থেকে তাকে যদি মনে করে যে উড়াই দেওয়া যাবে, এই প্রজেক্ট ফিজিবল হবে না। এখানে তাহলে বড় ধরনের যুদ্ধ হবে। সেই যুদ্ধে তো ভারতের পার্টিসিপেট করার দরকার নেই। দেখা যাবে যে ভারত অটোমেটিক্যালি এই যুদ্ধে গেইনার হচ্ছে। এই প্রজেক্টটা, ইউনূস যে প্রজেক্ট, কিছু মানে চায়নায় গিয়ে চায়না যাতে খুশি থাকে সেই কথা বললো, অথচ এখানে এসে কাজ করতেছে চায়নার বিরুদ্ধে। এটা চায়না তো বুঝতে পারছে। তো যাই হোক, এখন সে বয়স বেশি হয়ে গেছে, কোথায় কোন কথা বলে আর কোন কথার অর্থ কি এটা সে বুঝি না, যে এগুলো বুঝি সুঝিয়ে বলে না মনে আসে সেগুলোই বলতে থাকে। এগুলো তো মানে কোনো একেবারে আনডিপ্লোম্যাটিক, এবং তার মুখের কথাতেই তো ভারতও খেপে গেছে, চীনও খেপে গেছে। তো দুইটা দেশই হস্টাইল হয়ে গেল। অথচ এই বাংলাদেশকে নিয়ে যেমন ভারত আসলে তার ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশের সাথে তাকে থাকতেই হবে, ছিল, দীর্ঘদিন আছে। চীন বাংলাদেশের একটা ডেভেলপমেন্ট পার্টনার হয়ে গেল, জাপান ডেভেলপমেন্ট পার্টনার, আমেরিকাও ডেভেলপমেন্ট পার্টনার। এই যে গত 15 বছর ধরে যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া হলো, তো আর মাত্র 9 মাসের ভিতরে শুধু একেবারে দেশটাকে একেবারে জাহান্নাম, যুদ্ধের একেবারে একটা এপিসেন্টার হয়ে যাচ্ছে মনে হচ্ছে। যে এই করিডোর দেওয়ার পরে যখন চীনের সাথে যুদ্ধটা শুরু হবে পরাশক্তি, তখন আমাদের এই করিডোরটাই তো ব্যবহৃত হবে। এটা তো আর তখন মানবিক করিডোর থাকবে না। এখানে তো আর অন্যদিকে চিটাগং পোর্টও এই একটা বড় কোম্পানিকে দেওয়া হচ্ছে। যে টার্মিনালটা দেওয়া হচ্ছে এটা অলরেডি প্রফিটেবল এবং হিউজ প্রফিট করে। তো সেখানে বাইরের ইনভেস্টমেন্ট কথা বলে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। কারণ কি, আমাদের যেমন 10 ডিপ আছে রামুতে, সে 10 ডিপেরও তো আর্মির ওখানে তাদের মুভমেন্টটা সমস্যা হয়ে যাবে। এখনই হয়তো রেস্ট্রিকশন হয়ে গেছে কিনা, অনেক কিছু শোনা যাচ্ছে। তারপর আরেকটা কক্সবাজারে যে একটা টার্মিনাল এয়ারপোর্ট করা হয়েছে, সাগরের ভিতর থেকে চলে আসছে, একটা মডার্ন এয়ারপোর্ট বানাইছে, সেটাও তো ব্যবহৃত হবে ওই চায়নার বিরুদ্ধে। তো চিটাগং পোর্ট ব্যবহৃত হবে চায়নার বিরুদ্ধে। তখন চায়না বাংলাদেশকে কিভাবে নেবে, মায়ানমার কিভাবে নেবে? মায়ানমার তো অলরেডি তাদের রিসেন্টমেন্ট জানিয়ে দিয়েছে। তো এই বাংলাদেশটাকে উনি এসে 15 বছরে বাংলাদেশ উন্নতির দিকে গেল, শান্তি সুখের একটা দেশ তৈরি হলো, আর তার 9 মাসের ভিতরে সেই দেশটাকে একটা পৃথিবীর একটা যুদ্ধক্ষেত্রের ভিতরে একেবারে স্যার, অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকুন। যেটা বলছিলেন সেটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটা কথা, যে 9 মাসের মধ্যে একটা সাজানো গোছানো সুন্দর দেশকে একেবারে ধ্বংসের পথে নিয়ে চলে যাওয়া হলো। আর কি হলো, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, খানিকটা কিন্তু বলা যেতে পারে যে ওই পাকিস্তানের পরিস্থিতির মতো। কেন বলছি কথাটা জানেন? কারণ আমরা জানি যে পাকিস্তান বর্তমানে, এবং বর্তমান বললেও ভুল হবে, অনেক আগে থেকেই জিহাদিদের আতুর ঘর। কোথাও গিয়ে বাংলাদেশও কি সেটাই হয়ে উঠছে? হাসিনা পরবর্তী সময় এবং এই অন্তর্বর্তী সরকারের সময়, বিশেষ করে এই ইউনূসের আমলে, বাংলাদেশ কি ধীরে ধীরে সেদিকেই এগোচ্ছে?
বারবার আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম বিদ্বেষী মনোভাব, জাতপাত, বিভিন্ন ধর্মের মধ্যে সংঘর্ষ, এরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি। কোথাও গিয়ে বারবার হিন্দুরা বলছেন যে আমরা এখানে নিজেরা সুরক্ষিত বোধ করছি না। আর ওই যে বললাম, বাংলাদেশের ভবিষ্যৎ কি, তাদের নিজেদের ভবিষ্যৎ কি তারা নিজেরাই শেষ করছে? স্যার, আপনার কাছে একদম এই জায়গা থেকে আসবো যে বর্তমানে কি জিহাদিদের আতুরঘর হয়ে উঠছে বাংলাদেশ? একদম, যে জিহাদিদের আতুরঘর এখন উনি তো ওটার ইউনিস্টেটের নেতৃত্ব দিচ্ছে। জিহাদিদের প্রধান হয়েছে কি করছে, পাকিস্তানের সাথে যোগাযোগ করে পাকিস্তানের সেই জঙ্গি জিহাদি তৎপরতার ওটার সাথে সামিল হয়ে, যেমন পাকিস্তানের যেমন যেভাবে জঙ্গি জিহাদিদের ট্রেনিং দিয়ে তাদের ইয়াকে লালন পালন করে ভারতের বিরুদ্ধে ইয়াতেই বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য পাঠিয়ে দেওয়া হয়, ঠিক একেবারে সেইভাবে সেই ল্যাঙ্গুয়েজে 5 তারিখে, অগাস্টের 5 তারিখে শেখ হাসিনা ইয়ার উৎখাত হয়ে যাওয়ার পরে, এরা ক্ষমতা দখল করার পরে কি দেখছি আমরা দেখছি জঙ্গি জিহাদিরা ক্ষমতা দখল করবে। জামাত জঙ্গি জিহাদি স্বাধীনতা বিরোধীরা, যারা স্বাধীনতা মানে না, যারা 47 থেকে 24-এ চলে আসে, 71 বলে কিচ্ছু নাই মুছে ফেলতে চায়, 30 লক্ষ শহীদকে মুছে ফেলতে চায়, মা বোনের ইজ্জত, এতগুলো ত্যাগ, এতগুলো রক্ত, সব মুছে ফেলতে চায়। তো তোর বুঝতে বাকি নাই যে এরা কারা। এরা এখন তারা জানে যে এদেশের স্বাধীনতা, ওরা স্বাধীনতা বিরোধী এবং এই স্বাধীনতাকে ওরা আর টিকতে দিবে না। যার জন্য মনে করে যে এই স্বাধীনতা এনে দিয়েছে ভারত, যার জন্য ওরা ভারতের গাত্র দেওয়া হয় ভারতের নাম শুনলে। ভারত স্বাধীনতা এনে দিয়েছে, ভারত স্বাধীনতার পক্ষে, ভারত বাংলাদেশের পক্ষে, ভারত সবসময় বাংলাদেশের উন্নয়নের জন্য যা কিছু করা দরকার সব সময় তৈরি আছে এবং এটা বড় ধরনের সহযোগিতা সব সময় আছে। তো কিন্তু এই যে পাকিস্তানকে সাপোর্ট করে ধীরে ধীরে জিহাদিদের একটা বসবাসের জায়গা হয়ে উঠছে বাংলাদেশ, বাংলাদেশের এই যে অবস্থা, এটা কি ভারতের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়াচ্ছে? একদম, পাকিস্তান যেমন ভারতের জন্য থ্রেট, বাংলাদেশও ভারতের জন্য থ্রেট হয়ে গেছে, এবং ইনক্লুডিং দিস গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের ছত্রছায়ায় তো জেহাদিরা, হরকাতুল জেহাদ থেকে শুরু করে আরো কতগুলো যে আছে, এরা 4-5টা এন্টিটি আছে যারা সব সময় ভারতের বিরুদ্ধে, ভারতের তাজ হোটেলে বোমা মেরে আসছে সেখানে ছিল তারা, ভারতের পার্লামেন্টে বোমা মারছে সেখানে এরা ছিল, বিভিন্ন জায়গায়। মোট কথা ভারতের বিরুদ্ধে এদের যে সব তৎপরতা, দীর্ঘদিনের তৎপরতা, এখন এরা হঠাৎ করে বাংলাদেশের ক্ষমতা দখল করে ফেলছে ইউনূসের নেতৃত্বে। এই যে বিদেশি ষড়যন্ত্র এবং ইউনূসেরকে এখানে এসে জেহাদিদের যে ইউনূস এখানে পুরো এই দেশটাকে জেহাদি রাষ্ট্র করে ফেলছে, একেবারে সেকেন্ড পাকিস্তান।